আমাকে হাগ করেন, তারপর আমার পার্সোনাল স্পেসে টাচ করেন। তুই কি মোরসের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে পারবি সাংবাদিকের কাছে? সে আমার হাত টাচ করা শুরু করতো, পাশে এসে বসতো। তুই এটা কাউকে বলতে পারবি না যে মোরসের বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিতে বলছি। ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পয়েন্ট ছিল। কি হয়েছিল? আসলে এটা ব্যাপারে আমি কিছু জানি না। আমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করেছি। আমরা তো তদন্ত করি না। 4 ঘন্টা নাকি ওরা বসে রাখছে, পরে 2 ঘন্টা নাকি ওরা কত ফেক মিথ্যা কথা বলছে। প্রিয় দর্শক, যা দেখলেন এটা কোনো নাটক বা সিনেমার শুটিংয়ের দৃশ্য নয়, ফ্যাসিস্টের সময়ের গুমের অপচেষ্টার একটি বাস্তব ঘটনা। পতিত ফ্যাসিস্টের আমলে কিভাবে একটি শিক্ষক পরিবারকে গুম করার চেষ্টা করা হয়েছিল তারই একটি নমুনা মাত্র। ফ্যাসিস্ট বিরোধী এবং জনপ্রিয়তার তুঙ্গে থাকা একজন শিক্ষক ও তার পরিবারকে ধ্বংস করে দিতেই পরিকল্পিতভাবে সাজানো হয় এই নাটক, যার অন্যতম একটি ঘৃণ্য অংশ ছিল এই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে যৌন হয়রানি এবং শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ। দর্শক, এই কথাগুলো আমরা এমনি বলিনি, এর পেছনে আছে না বলা অনেক কথা, অনেক সত্য। সেসব জানাবো একটু পরেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এ কথা শুধু বইয়ের পাতায় নয়, বরং প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের হৃদয়ে গাথা। শিক্ষকই জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর, অথচ কিছু লোভী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠীর হাতে আজ শিক্ষকতার মতো মহান পেশার এমন চরম অসম্মান হচ্ছে। আমাকে হাগ করেন, তারপর আমার পার্সোনাল স্পেসে টাচ করেন। সে আমার হাত টাচ করা শুরু করতো, পাশে এসে বসতো। ল্যাপটপ দেখায়, ল্যাপটপে পয়েন্ট ছিল। যখন মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ তুলে জাতির ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, তখন প্রশ্ন ওঠে, সত্য কোথায়, উদ্দেশ্য কি, আর এর শেষই বা কোথায়? আজ আমরা তুলে ধরব এমনই এক গা শিউরে ওঠার মতো বাস্তব ঘটনা, একজন সৎ আদর্শবান শিক্ষকের বিরুদ্ধে গড়ে ওঠা এক নির্মম সুপরিকল্পিত ফাঁদের। এই গল্প শিক্ষক মুরাদ হোসেন সরকারের, যিনি দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন একজন পথপ্রদর্শক, অভিভাবকদের চোখে ছিলেন বিশ্বাসের আরেক নাম। অথচ আজ তিনিই দাঁড়িয়ে আছেন সমাজের কাঠগড়ায়, অপমান আর অপবাদের বিষাক্ত ছায়ায়। কিন্তু এই দুর্ভাগ্যজনক মোড়টা কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়, বরং ছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের ফসল। একটি চক্র যাদের মধ্যে ছিল কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্য, প্রভাবশালী ব্যক্তিত্ব, তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠীর ছায়াতলে লালিত কিছু স্বার্থান্বেষী চর এবং স্কুলের অভ্যন্তরে লুকিয়ে থাকা হিংস্র সহকর্মীরা হাত মিলিয়েছিল এক নিরীহ শিক্ষকের জীবন ধ্বংস করতে। জোর করে লিপ কিস করতো, ড্রেসের ভিতর দিয়ে হাত ঢোকানোর চেষ্টা করতো। আস্তে আস্তে করে সে আমার ক্লোজ হওয়ার ট্রাই করে। মুরাদ সরকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে তাকে সমাজচ্যুত করা, পেশা জীবন ধ্বংস করা এবং তার পরিবারের উপর অনন্ত কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়াই ছিল একমাত্র উদ্দেশ্য। মাথায় হাত দেওয়া, তারপর পিঠে হাত দেওয়া, যখনই কাছে যেতাম খাতা দেওয়ার সময় উনি পিঠে মুখে টাচ করতো, ব্ল্যাক রঙে গরম ছেলে গরম দেওয়ার সময় হাত ধরতো, যখন ভয় মাস পার দেওয়ার সময় আমাদের হাত মেরে যেত। 7 উঠি উনি বাজার
এমন একটি ঘটনা সাজানো হয় যেখানে সত্যের স্থান নেই, শুধুই ধোঁকা, ভীতি ও নাটকের উপাদান। স্কুলের ভেতরে অভ্যন্তরীণ তদন্তের নামে চলে পক্ষপাত দুষ্ট প্রক্রিয়া, নিরপেক্ষতা গায়েব, প্রমাণের বদলে খোঁজা হয় অভিযোগের সুবিধাজনক ব্যাখ্যা। শিক্ষার্থীদের একাংশকে চাপ প্রয়োগ করে ভুল তথ্য শেখানো হয়, তাদের জবানবন্দি রেকর্ড করা হয় পূর্ব নির্ধারিত চিত্রনাট্য মেনে। অনেকগুলো ভিকটিম সবাই আগে আসতেছে, দেখা যাচ্ছে 2015 সাল 2013 সাল থেকে কিছু আপু আগে আসছে। কিন্তু প্রশ্ন হলো, কে বা কারা এই ষড়যন্ত্রের মূল পরিচালক? কেন তাকে বেছে নেওয়া হলো টার্গেট হিসেবে? শুধু ব্যক্তিগত হিংসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ডুব দিতে হবে ঘটনার গভীরে। সেখানে হয়তো দেখা যাবে সত্যটা একেবারেই ভিন্ন। যখন একজন মানুষ আলোর পথ দেখায়, তখন কিছু মানুষ ছায়ায় দাঁড়িয়ে ছুড়ে দেয় সন্দেহের পাথর। টিম সিক্রেটাইজ এবার মাঠে নেমেছে এমন এক আলোচিত অভিযোগের সত্যতার সন্ধানে। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অভিজ্ঞ গণিত শিক্ষক মুরাদ সরকারের বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ সত্যি কতটা প্রমাণ সাপেক্ষ নাকি ভিত্তিহীন? ট্যালেন্ট ওয়ার্ল্ড যে আনন্দ সভা ইত্তেফাক কর্তৃক আয়োজিত। প্রথমেই আমরা খোঁজ নিতে চাইলাম, কে এই মুরাদ হোসেন সরকার? শিক্ষক হিসেবে তার অবস্থানই বা কোথায়? মুরাদ সরকার শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষকদেরও শিক্ষক। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র গণিত শিক্ষক, পাশাপাশি জেলা মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তার হাতে গড়া বহু শিক্ষক এখন দেশের নানা প্রান্তে পাঠদানের মশাল বহন করছেন। শুধু তাই নয়, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ প্রকল্পে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের বাংলাদেশের একমাত্র ভ্যালিডেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সরকারের নীতি নির্ধারণী টেবিলেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় তার উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি ও ডিজিটাল পাঠ পরিকল্পনা প্রচারিত হয়েছে দেশের জাতীয় টেলিভিশন ও জাতীয় দৈনিকে। করোনা মহামারীর সময়ে যখন সারা দেশের শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির, তখন তিনি লাইভ ক্লাস নিয়ে নেন কিশোর বাতায়ন, নুন বাতায়ন এবং জুম প্ল্যাটফর্মে। দেশ জুড়ে শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠেন এক ভরসার নাম, মুরাদ হোসেন সরকার। মুরাদ সরকার 1991-92 সালে সরকারি তিতুমির কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিতে ছিলেন এবং 2003-04 সালে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায়ের ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন। তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম উসমান ফারুকের কাছ থেকে পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন। আর সবশেষ 2023 সালে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর গ শাখার শিক্ষার্থীরা তাকেই নির্বাচন করে বেস্ট টিচার অ্যাওয়ার্ড প্রদান করেন। তাহলে প্রশ্ন উঠেই, এত জনপ্রিয় শিক্ষককে ঘিরে হঠাৎ এমন ভয়াবহ অভিযোগ কেন? একটু কথা বলি, আসলে আপনাদের সাথে কি ঘটনা হয়েছিল? আসলে এটা ব্যাপারে আমি কিছু জানি না। 7 ফেব্রুয়ারি 2024। এদিন ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজে ঘটে গেল এমন কিছু যা শুধু একটি দিনের ঘটনা নয়, এটি ছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের সূচনা। এদিন চলছিল স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ একটি চিঠি, যা দিয়ে মিলাদের অনুষ্ঠান থেকে সরিয়ে দেয়া হয় শিক্ষক মুরাদ সরকারকে, পাঠিয়ে দেয়া হয় অন্যত্র আয়োজন হওয়া আন্তর্জাতিক শিক্ষা দিবসের অনুষ্ঠানে। আরও রহস্যময় বিষয় হল, এদিনই একই ক্লাসের 3 জন ছাত্রীর অভিভাবকের মাধ্যমে মুরাদ স্যারের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়া হয় এবং এই একই দিনে তদন্ত রিপোর্টও জমা দেয়া হয় ভারপ্রাপ্ত শাখা প্রধানের নিকট এবং ওই একই দিনে ভারপ্রাপ্ত শাখা প্রধানও সেই তদন্ত রিপোর্টটি প্রেরণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট, যেখানে অভিযোগের বিষয়ে মুরাদ সরকারের কোনো বক্তব্য নেওয়া হয়নি, দেয়া হয়নি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ।
এই আপনার প্রতিষ্ঠান থেকে দায়িত্বরত যিনি ছিলেন সেখান থেকে আপনাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল কিনা? না, তাদের এই অভিযোগটি 7 তারিখে হলেও আমাকে কোনো প্রকার কোনো কারণ দর্শানোর নোটিশ করা হয়নি, আমার বক্তব্য শোনা হয়নি এবং আমাকে এক প্রকার পাশ কাটিয়ে আমার থেকে গোপন রেখে তারা বেশ কিছু কার্যক্রম স্কুল ছুটির দিনে করেছে। কিন্তু কেন, কিসের এত তড়িঘড়ি, কাদের চাপ ছিল এর পেছনে? প্রশ্ন জাগে, তাহলে কি সেই রিপোর্ট আগেই লেখা ছিল? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখে পড়ে এক গভীর পরিকল্পনার ছায়া, আর সেই ছায়ার পেছনে দাঁড়িয়ে থাকে কিছু মুখোশধারী ক্ষমতাধর মুখ। তার কিছুক্ষণ পরেই ভিকারুন্নিসার আজিমপুর দিবা শাখায় ছড়িয়ে পড়ে একটি যৌন হয়রানির অভিযোগ। খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গণমাধ্যমে। কিন্তু যখন টিম সিক্রেটাইজ অনুসন্ধানে নামে তখন উঠে আসে একেবারেই ভিন্ন চিত্র। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সময়ের অসামঞ্জস্যতা ও জবানবন্দির গরমিল থেকে ফুটে ওঠে চক্রান্তের স্পষ্ট ছাপ। তাহলে কি বলা যায় একজন সৎ, জনপ্রিয়, দায়িত্ববান শিক্ষকের সাফল্যই তার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ালো? যেখানে হিংসা, প্রতিহিংসা ও স্বার্থের জটাজালে এক নির্দোষ মানুষকে বানানো হলো কাল্পনিক গল্পের খলনায়ক। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের পাড়ি দিতে হবে আরও গভীরে, কারণ এই ষড়যন্ত্রের মূল কুশীলবরা এখনো অন্ধকারে। সত্যকে হত্যা করা যায় না, শুধু বিলম্বিত করা যায়। টিম সিক্রেটাইজের অনুসন্ধান এখন শুধু একটি অভিযোগের ব্যাপারে নয়, বরং সত্য উন্মোচনের লড়াই। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অভিযুক্ত হন শিক্ষক মুরাদ হোসেন সরকার। প্রথম দিকে আন্দোলনে ভূমিকা নেয় একই স্কুলের অপর গণিত শিক্ষিকা লাভলি ইয়াসমিনের সন্তান ফাহমিদা ইসলাম জিম এবং জিমের বান্ধবীরা সহ মুরাদ হোসেনের প্রতিপক্ষ শিক্ষিকাদের কাছে প্রাইভেট পড়ুয়া একদল শিক্ষার্থী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা, যারা সরাসরি বহিষ্কারের দাবি তোলেন। কিন্তু পরবর্তীতে এক চাঞ্চল্যকর ফোনালাপে এই আন্দোলনকারীদের মধ্যে থেকে এক শিক্ষার্থী প্রকাশ করেন হেড মেমের নির্দেশ ও গ্রুপে দেয়া নোটিশ অনুসারে তারা আন্দোলনে নামতে বাধ্য হন। আমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করেছি, আমাদের ডিউটি ছিল এটা। এটা তো আমাদের হেড নির্দেশ দিয়েছে। আমাদের যে 5 জনের যে প্যানেল, আমরা তো প্যানেলের গ্রুপে নোটিশ দেওয়া ছিল এরকম। পরবর্তীতে জানা যায় আন্দোলনটি পূর্ব পরিকল্পিত ছিল। কয়েকজন শিক্ষার্থী সরাসরি মুরাদ সরকারের বাসায় গিয়ে জানান একাধিক শিক্ষক এই আন্দোলনের পরিকল্পনায় জড়িত ছিলেন। কাল আসলে আমাদের একটা সহকারী শিক্ষক আছে, মানে প্রধান শিক্ষকের পরে যে কানিহাজি পাঠান, উনি হচ্ছে স্কুলের স্টুডেন্টদেরকে ফোর্স করে নিচে নামাইছে। সাংবাদিকরা আসছিল, এরপরে বলছিল যে তোমাদের আন্দোলনে দাঁড়াইতে হবে। হেডগার্ড ভাইস যারা ছিল ওদেরকে দিয়ে আগে পোস্টার লিখিয়েছিল মানে মুরাদ স্যারের বিরুদ্ধে। তো আমরা ওইটা কেউ জানতাম না। আগের দিন ওনার অ্যানাউন্সমেন্ট বলছে কি যে সব ভলেন্টিয়ারদেরকে কালকে প্রেজেন্ট থাকবে। হঠাৎ করে কানে চাপা বলে কি যে সবাইকে নিচে নামতে হবে। তার আগে একটা হেডগার্ড আসছে আমার কাছে, এসে বলে কি তুই কি মুরাদ স্যারের পক্ষে নাকি বিপক্ষে? এখন আমি তো চিন্তা করতেছি কি বলবো। আমি বলছি কি আমি কোনোটাতেই ছিলাম না, পক্ষেও ছিল না বিপক্ষেও ছিল না। পরে বলে কি আচ্ছা তুই কি মুরাদ স্যারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে পারবি সাংবাদিকের কাছে? আমি তো স্যারকে মন থেকে পছন্দ করি, মানে আমি কখনোই জানি বিশ্বাস করি না এগুলো। আমি বলছি যে না, আমার দ্বারা এসব সম্ভব হবে না, আমি এগুলো দিতে পারবো। পরে বলে কি যে তুই এটা কাউকে বলতে পারবি না যে মুরাদ স্যারের বিরুদ্ধে আমি স্টেটমেন্ট দিতে বলছি, কাউকে বলবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে চলে গেছে। মেয়েটার নাম নওফাত রামিজা, ও 9-এ পড়ে, হেডগার্ড। তবে অভিযোগ ও ভিকটিমদের জবানবন্দিতে দেখা যায় চমকপ্রদ গরমিল। অভিযোগকারী লুবাবা দাবি করেন 2023 সালে মুরাদ সরকার তাকে এবং জান্নাতুল মাওয়াকে নিজের কাছে ডেকে হেনস্থা করেন, কিন্তু মাওয়া দাবি করেন ওই ঘটনাটি 2022 সালের। এবার আশ্চর্যের বিষয় হলো ভর্তির রেকর্ড, হাজিরা শীট ও লুবাবার ভাষ্য যাচাই করে দেখা যায় 2022 সালে লুবাবা তখনও কোচিংয়ে ভর্তি হয়নি। অপরদিকে লুবাবার মাও বলেন ভিন্ন কথা। তিনি জানান তার মেয়ের সঙ্গে তেমন কিছুই ঘটেনি। আমার বাচ্চার সাথে কিছু হয় নাই, তারপরে আমার বাচ্চার সাথে তেমন কিছু হয়, এটা আমি সত্যি কথা আপনাকে বললাম না। উনি নিজের মেয়েকে যেভাবে আদর করেন আমাকে ওভাবে আদর করতে চান, আমাকে হাগ করেন, তারপর আমার পার্সোনাল স্পেসে টাচ করেন খুবই বাজেভাবে। তাহলে মিথ্যা অভিযোগ কেন করলেন? এর পেছনে কারণ কি?
এদিকে অভিযোগকারী জান্নাতুল মাওয়ার বাবাকে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বক্তব্য দিতে চেয়েও এক অদৃশ্য ইঙ্গিতে মামলার দোহাই দিয়ে বক্তব্য দিতে অস্বীকার করেন। অথচ তিনি স্কুলের শিক্ষিকাদের মেয়েদের নেতৃত্বে মামলা চলাকালীন সময়ে গত 24 অক্টোবর 2024 তারিখে মুরাদ হোসেনকে বহিষ্কারের আন্দোলন করেন। আদালতে চলমান আছে, এই মুহূর্তে আমরা কোনো এখন কোনো মানে প্রতিবেদন দিতে চাচ্ছি না। আর বাচ্চাদের পরীক্ষা হয়েছে 24 তারিখ থেকে, বাচ্চারা এখন কোনোভাবেই কোনো কথা বলতে মানে ওরা এমনিতেই ভয় পাই। এখন আর বাচ্চাদের সামনে আমরা সাংবাদিকতা কোনো কিছু নিতে চাচ্ছি না। যেটা বললেন এর আগে আমাদের সাথে বললেন আসতে, আমরা ওইভাবে প্রিপারেশন নিলাম এবং এখন আপনি যেটা বলছেন যে 24 তারিখ পরীক্ষা আছে, আমরা ওইভাবে চাচ্ছি না, আদালতে চলমান। লোয়ার আম্মু তো সেই মিটাই বলছে, এই জন্য জিজ্ঞেস করলাম। আসতে বললেন আমরা প্রিপারেশন নিয়ে ওখান থেকে বের হয়ে আমার কাছাকাছি চলে আসলাম। আপনি এখন আবার ডিসিশন চেঞ্জ করলেন। চলো আপনার পরীক্ষা 24 তারিখ, এটা তো সকালেও ছিল। অপরদিকে বুলবুলের বান্ধবীরাই স্বীকার করে শারীরিক শিক্ষা শিক্ষিকা কানিজ ফাতিমা বুলবুলিকে 4 ঘন্টা বসিয়ে রেখে শিখিয়ে পড়িয়ে মুরাদ সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করান। তারপরে আরো কানিজা কি কি বলছে ওইটা বললো। 4 ঘন্টা নাকি ওরে বসে রাখছে, পরে 2 ঘন্টা নাকি ওরে কত ফেক মিথ্যা কথা বলছে। তারপরে বলতেছে দেখো আমি আজকে স্কুলে আসিনি, মেন ব্রাঞ্চ থেকে আসছি, মেন ব্রাঞ্চে গেছিলাম। বুলবুলি আজকে টিফিন টাইমে আসছে মেন ব্রাঞ্চ থেকে, কেকা রায় চৌধুরী আপনার সাথে কথা বলতে গেছিল, ওখান থেকে বই নেওয়ার জন্য আসছে। তো তারপর আমাদেরকে বলে যে তোমরা জানো স্যারকে যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমি বলছি না, ও বলে যে 2-3 দিন পর তো স্যার কোচিং করাতে পারবে না। তো বলি কেন, কি হয়েছে? পরে বলে যে স্যারকে হয়তো বা এই বের করে দেওয়া হবে অথবা অন্য কোনো ব্রাঞ্চে নেওয়া হবে, এটা বলছে। দর্শক, এবার আমরা নজর দেই মূল অভিযোগকারী সালমা হকের দিকে। তিনি অভিযোগ করেন মুরাদ সরকার তার মেয়ে বুলবুলিকে নামাজের ঘরে নিয়ে আলো নিভিয়ে হেনস্থা করেন। দর্শক, সালমা হকের করা অভিযোগপত্র বিশ্লেষণ করলে দেখা যায় তিনি দাবি করেছেন 2023 সালের 16 নভেম্বর বেলা 1টার দিকে শিক্ষক মুরাদ সরকার তার মেয়ে সোহানুর শহীদী বুলবুলিকে স্কুলের মূল্যায়ন পরীক্ষা শেষে পাশের একটি বিল্ডিংয়ে কোচিংয়ে ডেকে নিয়ে হেনস্থা করেন। কিন্তু সময়ের এই দাবির সঙ্গে বাস্তবের কি আদৌ কোনো মিল আছে? ওইদিকে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল হাজিরা শিটে স্পষ্ট উল্লেখ রয়েছে শিক্ষক মুরাদ সরকার স্কুল ত্যাগ করেন দুপুর 12টা 8 মিনিটে, অর্থাৎ অভিযোগে বর্ণিত সময়ের অনেক আগেই। টিম সিক্রেটাইজের অনুসন্ধানে উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তে জানা যায় মুরাদ সরকার স্কুল ত্যাগের পর চলে যান তার কোচিং সেন্টারে। সেখানে তিনি এসএসসি 2024 ব্যাচের নিয়মিত ক্লাস নেন। প্রমাণ অনুযায়ী তিনি ওই দিন দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিলেন। এখন প্রশ্ন আসে, যখন অভিযোগে উল্লেখিত সময়েই শিক্ষক মুরাদ সরকার ক্লাস নিচ্ছিলেন, তখন কি সালমা হকের মেয়ে বুলবুলিকে ডেকে নেওয়ার মতো কোনো ঘটনা আদৌ ঘটেছিল? এইবার ঘটনার সত্যতা যাচাই করতে টিম সিক্রেটাইজ উপস্থিত হয় অভিযুক্ত শিক্ষক মুরাদ সরকারের কোচিং সেন্টারে। মুঠোফোনে কথা হয় বাড়ির মালিকের সাথে। তিনি বলেন কোচিংয়ের প্রতিটি রুমই ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হতো। এখানে নামাজের ঘরের কোনো অস্তিত্বই ছিল না। আমাদের কোনো রুম আলাদা, এখানে আমি সব করে বেঞ্চ দেখছি, প্রতিটা রুমে বেঞ্চ ছিল। আমাদের রুম বলে কোনো রুম আমি দেখিনি। আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলবো, তো এরকম আমি ওনার সাথে যখনই কথা বলছি, আমার সাথে দেখা হয়েছে, দেখলে আপা আসসালামু আলাইকুম, সে আমার সাথে এইভাবেই কথা বলছে। এবং আমার এখানে যখন সে আসা যাওয়া করছে, আমি দেখছি সে সুন্দরভাবে, হয়তো আমি যাওয়ার পথে হয়তো দেখছি সুন্দরভাবে সে চলে গেছে, আবার সুন্দরভাবে সে বের হয়ে গেছে। তাহলে আমি আর অন্য কিছু দেখিনি। সে আমার সাথে কথা বলছে যখন দেখছি, সে মানে একটা মানে মার্জিত পুরুষ যেভাবে কথা বলে না, 2টা হাত মনে করেন ই করে একেবারে সে কি বলবো মানে চোখ নিচু করে ওভাবে কথা বলছে, আমি তাকে দেখছি। এবং মাঝে মাঝে আমি এও দেখছি, ওই যে আমার দারোয়ানরা যেখানে বসে নামাজের সময় হলে উনি ওখানেও দাঁড়ায় নামাজ পড়ছে। এটা আমি মাঝে মাঝে আসা যাওয়ার পথে দেখছি। তারপর কথা হয় কেয়ারটেকার কামরুলের সাথে। তিনি বলেন মুরাদ স্যার সবসময় পাশের জামি মসজিদে নামাজ পড়তেন এবং আমাকেও সেখানে নামাজের জন্য ডাকতেন। কোচিং এর ভিতরে কি নামাজ পড়ার জায়গা ছিল না? নামাজ পড়ার জায়গা তো ওখানে ছিল না, মসজিদে নামাজ পড়তো।
তারপর আমরা মুরাদ সরকারের কোচিং পার্টনার ভিকারুন্নিসার আজিমপুর প্রভাতী শাখার শিক্ষক ইমরান হোসেনের সাথে কথা বলি। তিনি বলেন, এই সংক্রান্ত কোনো তথ্য বা কোনো কথা আমরা বলতে পারবো না। কারণ হলো এটা হলো আমাদের স্কুল থেকে নির্দেশ করা আছে, আমরা সাধারণ টিচাররা কোনোভাবে এই সম্পর্কে কোনো কথা কোনো বিষয়ে কথা বলার সুযোগ নেই। আমরা স্কুলের বিষয় না, আমরা কোচিং এর বিষয় জানতে চাই। কোচিং এর বিষয় আমি বলতে পারবো না। কারণটা কি? কারণের কোনো কথা না, এটা বলার কোনো তথ্য দেওয়া যাবে না। আপনার প্রিন্সিপাল যে নিষেধ, আপনি বলেন প্রিন্সিপাল নিষেধ করছে। আমার প্রিন্সিপাল আমাকে নিষেধ করে নাই, আমাকে কাউ করে নাই। আমি স্কুলের বিষয়ে কথা বলার নিষেধ আছে। আমি নিষেধটা কি করছে আসলে? আমি আপনাকে তো আমি তথ্য দিতে কোনো বাধ্য না। আমি অবশ্যই আপনি তথ্য দিতে বাধ্য। ওই কোচিং এ পড়াই নাই তো ভাই, আপনি এই কোচিং এ দেখতে ক্লাস টিচারের ভিন্ন। এখন আপনি আমাকে এসব তথ্য এত দিন পরে আপনি কোচিং এ পড়ান নাই? আমি পড়াইছি সেই সময়, সেটা আরো আগে। আমি ওখান থেকে আসছি যেহেতু না, আমরা জানতে চাচ্ছিলাম ওই কোচিং এ নামাজ পড়ছিলেন কিনা আপনি সেই জন্য। না, আমি নামাজ দরকার এমনি বসছি, নামাজ বাইরে বসছি। ওখানে নামাজ পড়ার দরকার হবে না। আমি যে টাইমে পড়াইছি ওই টাইমে তো নামাজের সময় ছিল না। আমি পড়াইতাম সকালে তো নামাজের সময় ছিল। ওইখানে কি নামাজের রুমটা কোন দিকে ছিল কোচিং এর? নামাজের রুম কোন দিকে ছিল আমি দেখি না। আমি ওখানে এক্সট্রা কোনো রুম দেখি নাই নামাজের জন্য। আমি যে সময় পড়াইছি, আমরা 5 সময় পড়াইছি। এই যে রুমগুলি ছিল, ওই রুম 3টা রুম ছিল, 3টা রুমে আমরা পড়াইছি। আর এক রুমে যেটা কিচেন ছিল, ওই রুমে হইলো আপনার আমরা স্টোর রুম হিসেবে ব্যবহার করছি। তার মানে তো নামাজের জন্য আলাদা কোনো রুম ছিল না আপনাদের? না, আমি ওটা আমার সময় আমি দেখিনি। আমার সময় আমি কিছু বলতে পারবো না। তাহলে প্রশ্ন উঠে, যেখানে নামাজের কোনো রুমই নেই, সেখানে নামাজের রুমে নিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের হেনস্থা করার অভিযোগটি কতটা সত্য? অবাক করা বিষয়, অভিযোগ কোচিংয়ে নামাজের রুমকে কেন্দ্র করে হলেও বিস্ময়করভাবে ঘটনার তদন্ত হয়েছে স্কুলে। কিন্তু কেন জানতে চাইলে উচ্চতর তদন্ত কমিটির 2 জন সদস্য অকপটে স্বীকার করেন ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের তৎকালীন গভর্নিং বডির সভাপতি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচন বাস্তবায়নকারী তৎকালীন বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলামের নির্দেশে তারা কোনো প্রকার তদন্ত না করেই তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করতে বাধ্য হন। মনে করেন 3-4 ঘন্টা ছিল। তাহমিনা দুজনই বলছি কথা, আমরা তো তদন্ত করি না। এখন তো কথা তো 2 রকম আসতেছে। আমি বলছিলাম আমি তো কিছুই করি না। এখন বলে কি আপনি সই করেন, আমরা করেছি তদন্ত করেছি। আমি আর স্যার তদন্ত সাবিরুল ইসলাম উনি বললেন যে আমরা তো করছিলাম, কিন্তু সাবিরুল স্যার একটু কারেকশন দিছে, কারেকশনটা অসুবিধা নেই, আপনি একটু স্বাক্ষর করবেন। কি বললো যে উনি কারেকশন করে দিচ্ছে। তো প্রথম রিপোর্টটা আমি পড়ছি এইভাবে ডিউটি করা হয়। এটা যে আমল পরিবর্তন করে দিচ্ছে, এটাও তো আমাদের জানা ছিল না। বক্তব্য কিন্তু আমার সাথে শেয়ার করেন এই বিষয়টা। এখানে আসলে আপনি তো বুঝেন যে আমরা একজন বিভাগীয় কমিশনার যদি কারেকশন করে দেয়, এখানে আমি কি যে আমি এইখানে এত চেঞ্জ হবে তো আমার জানা ছিল। কারেকশন যে ওনারা নিয়ে আসছে ওনারা কিন্তু সাবমিট করে দিতে পারছে, যেটা আমি এখানে আসি নিয়ে আসছি। আমি কমিটির সবাই যদি একসাথে বসতো তখন কিন্তু এটা আসতো, কিন্তু এটা আসলে বুঝতে পারিনি। আমি কিন্তু ওনার সাথে কথা বলছি, ওনার উপরে বিভাগীয় কমিশনার যেটা প্রয়োগ করছে আমার উপরে উনি এটা একটা মানুষ সাময়িক দরখাস্ত করা হয়েছে একেবারে আনঅথরাইজড আনএথিক্যালি। তদন্ত কমিটিতে ওরা অনেক দুষ্ট তো, যার জন্য এই একই সাথে নারী শিশু নির্যাতন মামলাটা করছে। আর আমাদের তদন্ত কি হয়েছে, এটা হচ্ছে আমরা মানে কথা বেস, এটা কিন্তু বক্তব্য বেসিস। ওরা আসলে ওরা তো কোনো কাগজপত্র দেখাইতে পারে না অদ্যগতি। অনুসন্ধানে জানা যায় উচ্চ আদালত ও শিক্ষা অধিদপ্তরের আইন না মেনেই প্রথমে গঠিত হয় যৌন নিপীড়ন কমিটি। অভিযোগ গ্রহণকারী এই কমিটি 30 দিনের মধ্যে সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন কর্তৃপক্ষের নিকট দাখিল করবে। কিন্তু এই কমিটি শিক্ষক মুরাদ সরকারকে কোনো নোটিশ বা শোকজ না করেই অভিযোগের দিনই তাড়াহুড়ো করে তদন্ত রিপোর্ট দাখিল করেন। এ বিষয়ে তৎকালীন শাখা প্রধান শাবনাজ সোনিয়া কামালকে জিজ্ঞেস করলে তিনি তৎকালীন অধ্যক্ষের উপর নিজের দায় চাপিয়ে দেন। তিনি বলেন, তদন্ত কমিটি গঠন এবং তদন্তের সকল কাজ তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর নির্দেশেই করা হয়েছে। অথচ শাবনাজ সোনিয়া কামালই ছিলেন আজিমপুর শাখার উক্ত কমিটির আহ্বায়ক। এদিকে যৌন নিপীড়ন কমিটির আরেক সদস্য জানান, তারা মুরাদ সরকারের বক্তব্য নিতে চেয়েছিল, কিন্তু তৎকালীন অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর বাধায় তা সম্ভব হয়নি।
অপরদিকে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখা কর্তৃক দ্বিতীয় তদন্তে শিক্ষক মুরাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা পাওয়া না গেলেও তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী অফিস আদেশে রহস্যজনকভাবে উল্লেখ করেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং তা নুন বাতায়ন ফেসবুক পেজে প্রচার করে শিক্ষার্থী, শিক্ষক ও জনমনে শিক্ষক মুরাদের প্রতি সন্দেহের সৃষ্টি করে। অথচ দ্বিতীয় তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযোগকারীগণ উপযুক্ত কোনো তথ্য প্রমাণ না দিতে পারায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। একই সাথে তারা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেন। কেকা রায়ের এই অফিস আদেশের পেছনে কারণ জানতে অসংখ্যবার কল দিয়েও যোগাযোগ সম্ভব হয়নি তার সাথে। তদন্তে বের হয়ে আসে ষড়যন্ত্রের নীল নকশা। শিক্ষক কানিজ ফাতেমা অভিভাবকদের কিভাবে দরখাস্ত লিখতে হবে তা সাজিয়ে দিয়েছিলেন এবং স্কুলের গণিত শিক্ষিকা লাভলি ইয়াসমিনের 2 মেয়ে ফাহমিদা ইসলাম জিম ও ফাতেমা ইসলাম মিম এবং তাদের 3-4 জন বান্ধবী মুরাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ছিল। উক্ত তদন্ত প্রতিবেদনে লাভলি ইয়াসমিন, কানিজ ফাতেমা ও মুরাদ হোসেনের মধ্যে প্রাইভেট পড়ানো নিয়ে অন্তকলহ নিরসনে 3 জনকে আজিমপুর ব্যতীত অন্য 3 শাখায় বদলি সুপারিশ করা হয়েছিল। ফলে গণিত শিক্ষিকা লাভলি ইয়াসমিন ও কানিজ ফাতেমা তাদের বদলি ঠেকাতে লাভলি ইয়াসমিনের নিজের মেয়ে ও তার বান্ধবীদের নেতৃত্বে 25 ফেব্রুয়ারি 2024 তারিখে মানববন্ধন করান, যা লাভলি ইয়াসমিন তার জবানবন্দিতে উল্লেখ করেন। প্রিয় দর্শক, এবার টিম সিক্রেটাইজের হাতে আসে তদন্তকারী পুলিশ কর্মকর্তা ও ওসির কথোপকথনের একটি রেকর্ড, যেখানে বলা হয় অভিযোগের কোনো প্রমাণই পায়নি পুলিশ। কোনো এভিডেন্স পাইনি স্যার, প্রত্যক্ষ কোনো এভিডেন্স নাই স্যার। কেসটা হলো কিভাবে সেইটা আমার যেটা ব্যক্তিগত মতামত স্যার, উনি ওনার ছাত্রীদের খুব আদর স্নেহ করতো স্যার, সেটা পিতৃতুল্যভাবেই করতো। তিনকে স্যার কাল করার মতো একটা পর্যায়ে নিয়ে গেছে। উনি খুব পপুলার টিচার, উনি ছাত্রীদের বাবার মতো ইয়ে করতে। আমি প্রত্যক্ষ কোনো সাক্ষীও পাইনি। ভিকটিমের মা কি করে? ভিকটিমের মা স্যার বেসিক্যালি তার কোনো পেশা নেই, সে হচ্ছে একটু মানে কি বলবো টালবল মিলে চলা, মানে সে চাইলেই হাঙ্গামা টাঙ্গামা। আমার একদিন একটা কথা বলছিল, আমি চাইলেই 2-300 লোক এখন জড়ো করতে পারি। তার একটা কথাই আমার এখনো কানে বাজে, কারণ আমি ট্রিটটা তার সাথে ওইভাবেই করছি যে কখনো যেন আমার বিরুদ্ধে কোনো ক্লেম করতে না পারে। এটা স্যার আমি এই ছাত্রী কি জন্য, ওনার কি শত্রুতা, কে বা লেলাই দিয়েছে, কার ইন্ধনে এগুলো স্যার। এইখানে উনি হচ্ছে হাই স্কুলের ক্লাস 6 থেকে উপরেরটা উনি দেখেন। প্রাইমারিতে আরেকজন গণিতের টিচার আছে, তারও একটা কোচিং 6 থেকে 5 থেকে নিচে আরেকটা ম্যাডাম আছে, যে ম্যাডামের ছবি দেখে ওনারও একটা কোচিং আছে। হলো এটা বিল্ডিংয়ে বলি আমি যতটুকু শুনছি অথবা যতটুকু পাইছি স্যার, ওই ম্যাডামও উপরের ক্লাসে কোচিং করানো শুরু করবে। এখন উনি এটা হচ্ছে স্যার ওই যে রিউমার ছড়াতে ওই যে এই যে মেয়েটা অভিযোগ করছে, ব্যক্তিগত নাম কি বুলবুলি, সুহানু শাহিদি বুলবুলি। সবাই চেষ্টা করতে ওনার সান্নিধ্য পাওয়ার, মানে কে প্রিয় ছাত্রী হবে। তো এই মাওয়া মেয়েটা কোন এক সময় এই স্যার বকাবকি করছে, মানে বকাবকি করছে। উনি বকাবকি করার কারণে ওই মেয়েটার সাথে স্যারের আর কি দূরত্ব তৈরি হয়, প্লাস হচ্ছে এই ভিক্টিমেরও দূরত্ব তৈরি হয়, বুলবুলি মেয়েটারও দূরত্ব তৈরি হয়। সেটা আর কি দিল থেকে তাল হয়ে যায় যে মুরাদ স্যার তাকে দাঁড় করেছে, মুরাদ স্যারের সাথে তার এই বিষয় ছিল, এই কারণে সে স্যার যখন তার ডাকছে সে ফেন্ট হয়ে গেছে। এইটা এই স্যার শুরু হলো যে মুরাদ স্যার কেন এরকম কেন। এখন এইটারে একটা সুযোগ গ্রুপ আছে, যেটা স্যার বললাম যে তার বিপক্ষে একজন টিচার আছে, তারা আর কি এটা ওই আরেক ম্যাডাম যে প্রাইমারি যে কোচিং করায় সে আর কি এই সুযোগটা নিয়ে যাদের সাথে এখন হয়েছে কি হয়নি এটা যাচাই করে নিয়েছে। এখন ওই একটা ঘটনা ঘটলে এ বলছে যে হ্যাঁ আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, এইভাবে কথা করতে করতে জিনিসটা চলে আসছে স্যার। কিন্তু স্পেসিফিক ভাবে স্যার যে এই সময় গিয়ে তার এই করছে এরকম কোনো এভিডেন্স স্যার আজকে পর্যন্ত কোনো মেয়ে আমার সামনে এসে বলেনি। ভিকারুন্নিসার শিক্ষক মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে যখন গড়মিলের পাহাড়, তখনই সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। এই ষড়যন্ত্র ছিল না শুধু ব্যক্তিগত, ছিল ক্ষমতা এবং রাজনৈতিক প্রভাবের দম্ভ। দর্শক, চলুন একটু পেছনে যাওয়া যাক। প্রথমে আমরা যে ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম
আমরা এবার উদ্ঘাটন করার চেষ্টা করব তার পেছনের রহস্য, কিভাবে এবং কেন একটি শিক্ষক পরিবারকে জঙ্গি সাজিয়ে অপহরণের চেষ্টা করা হয়। মুরাদ সরকার 1991-92 সালে সরকারি তিতুমির কলেজের ছাত্রদলের কমিটিতে ছিলেন। অনুসন্ধানে উঠে আসে মুরাদ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের গভীর ছক, যা শুরু হয় 2024-এর একটি নির্বাচন কেন্দ্র থেকে। শিক্ষকতা চলাকালীন সময়ে তিনি দায়িত্ব পান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 7 আসনের আজিমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে। দায়িত্ব পালনের সময় যখন জাল ভোট দিতে বাধা দেন, তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা ও হারুন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তার এই প্রতিরোধ জাফরের কাছে হয়ে ওঠে অপরাধ। সেই থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণতার গল্প। জাফর আহমেদ রানা তখন থেকে শুরু করেন ষড়যন্ত্রের জাল বোনা, খুঁজতে থাকেন কিভাবে চিরতরে সরানো যায় মুরাদ সরকারকে, এবং এই ষড়যন্ত্রের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় সবচেয়ে নির্মম উপাদান কোমলমতি শিক্ষার্থীদের। নির্বাচনের ঠিক 1 মাস পর 2024 সালের 7 ফেব্রুয়ারি জাফরের ইন্ধনে ষড়যন্ত্রকারী সিন্ডিকেটটি উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ দায়ের করে মুরাদ সরকারের বিরুদ্ধে। ষড়যন্ত্রের প্রথম দৃষ্টান্ত হিসেবে জাফরেরই মেয়ে রূপন্তীকে দিয়ে ফেসবুকে ছড়ানো হয় এক প্ররোচনামূলক পোস্ট, যা ছিল পুরো ঘটনাটিকে ঘোলাটে ও নাটকীয় করে তোলার পরিকল্পিত প্রাথমিক ধাপ। গণিত শিক্ষিকা লাভলি ইয়াসমিনের ছোট মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী এই রূপন্তীর পোস্টের পরপরই 4টি পোস্ট ও শেয়ার করেন বিদেশে অবস্থানরত লাভলি ইয়াসমিনের বড় মেয়ে ফাতেমা ইসলাম মিম। সেই সাথে শারীরিক শিক্ষা শিক্ষিকা কানিস ফাতেমাও তাদের পোস্টে কমেন্ট করে শিক্ষার্থীদের উস্কে দিতে থাকে। অভিযোগের পর মুরাদ সরকারকে নিজ বাসা থেকে গ্রেফতার করলে তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করে পুলিশ, যেখানে কিছু বিএনপি সংশ্লিষ্ট ছবি ও ভিডিও পাওয়া গেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের নীলনকশা আরও গভীর হয়। দর্শক, এবার এই চক্রে যুক্ত হন কেকা রায়, তৎকালীন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও স্কুলের একাধিক সুবিধাবাদী শিক্ষিকা। তাদের মূল লক্ষ্য ছিল একটাই, মুরাদ সরকারকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া। এবার এই ষড়যন্ত্রে আরও যুক্ত হন ফ্যাসিস্টের আরেক দোসর বর্তমান অধ্যক্ষ মাজেদা বেগম। উপেক্ষা করেন জেলা শিক্ষা অফিসের নির্দেশ, চালানো হয় ষড়যন্ত্রময় প্রশাসনিক অভিযান। বেতন ও বোনাস আটকে দেয়া হয়, শেষমেশ কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ না করে এবং সকল তদন্তের সুপারিশকে আমলে না নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে মুরাদ সরকারকে চাকরিচ্যুত করা হয় স্থায়ীভাবে। শিক্ষক মুরাদ হোসেন উক্ত বরখাস্তের আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে মহামান্য হাইকোর্ট ষড়যন্ত্রের বিষয়টি আমলে নিয়ে ভিকারুন্নিসার আজিমপুর দিবা শাখার কথিত যৌন নিপীড়ন কমিটি ও শিক্ষক মুরাদ সরকারের বরখাস্তের আদেশ স্থগিত করেন। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি হল মুরাদ সরকারের পরিবারের অন্য সদস্যদের অপহরণের চেষ্টা করা হয় পরিকল্পিতভাবে। তাদের পরিকল্পনা ছিল অপহরণ সফল হলেই মুরাদ সরকার ও তার পরিবারকে জঙ্গি আখ্যা দিয়ে সমাজচ্যুত করা। এই ষড়যন্ত্রের লক্ষ্য ছিল কেবল একজন শিক্ষক নয়, এটা ছিল ফ্যাসিস্ট সরকারের বিরোধী কণ্ঠরোধের একটি ছোট অথচ ভয়ঙ্কর দৃষ্টান্ত। ওনার পকেটে হাত দিয়ে একটি কাগজ বা ভিজিটিং কার্ড এরকম একটি কিছু আমাকে শো করছেন, এরকম আমার কাছে যখন নিয়ে আসে সেটা আমার নাকের কাছে নিয়ে সেটা উপস্থাপন করে, নাড়াচাড়া করার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং এরপরে যে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। দর্শক, চলুন এবার দেখে আসি কে এই মাজেদা বেগম। তৎকালীন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মোহাম্মদ আকবর বাবলা, যিনি এলাকায় পরিচিত ছিলেন ফ্যাসিস্টের দোসর নামে, তারই স্ত্রী মাজেদা বেগম, এবং এই সম্পর্কই অনেক কিছু সহজ করে দেয় তার জন্য। একজন সাধারণ শিক্ষিকা থেকেও তিনি হঠাৎ করে হয়ে ওঠেন বিদ্যালয়ের অধ্যক্ষ। কারণটা স্পষ্ট, রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার ছায়া। শুধু যে পদ পেতে সুবিধা হয়েছে তাই নয়, অভিযোগ আছে অধ্যক্ষ হওয়ার পর থেকেই তিনি আচরণে ফ্যাসিস্ট চক্রের ভূমিকায় অবতীর্ণ হন।
শিক্ষক মুরাদ সরকার জানান, রাজনৈতিক মতবিরোধের কারণে অধ্যক্ষ মাজেদা বেগম বিভিন্ন সময়ে তাকে মানসিক চাপে রাখতেন, এমনকি তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য ও কর্মকাণ্ডে লিপ্ত থাকতেন। বাবলা মারা গেলে স্কুলের অফিসিয়াল পেজ নুন বাতায়নে প্রকাশ করা হয় একটি রাজনৈতিক মুড়োকে মুড়া আওয়ামী লীগের নেতার মৃত্যুর শোক বার্তা। সেই পোস্ট আজও দৃশ্যমান স্কুলের অফিসিয়াল পেজ নুন বাতায়নে। শোক প্রকাশ নয়, এ যেন প্রভাব বিস্তারের নিঃশব্দ ঘোষণা। স্কুল প্রশাসনের রাজনৈতিক দখলদারিত্ব কতটা ভয়ঙ্কর হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ। প্রশ্ন উঠেছে, জুলাই আন্দোলনে স্বৈরাচার মুক্তির জন্য হাজারো প্রাণহানি ঘটলেও ভিকারুন্নিসার মতো স্বনামধন্য স্কুলের অধ্যক্ষ হিসেবে কিভাবে এখনও দায়িত্বরত আওয়ামী লীগ নেতা বাবলার স্ত্রী মাজেদা বেগম? একজন রাজনৈতিক নেতার স্ত্রীর এভাবে স্কুল প্রশাসনের দায়িত্বে বসা আর তারপর থেকেই একের পর এক ষড়যন্ত্র কি নিছকই কাকতালীয়? জানতে চাইলে তিনি গণমাধ্যমকে হুমকি দিয়ে বলেন, আপনাদের যা করার করেন। আর আপনাদের যে কমিটি গঠন করা হয়েছে বলেন, সেখানেও তো আদালতের যে নির্দেশ ছিল সেটা মানা হয় নাই। এরপরে হচ্ছে আপনার কোর্টের আদেশ ছিল ওনার যে অস্থায়ী যে বরখাস্ত করার এটা বহাল রাখার জন্য, আপনারা যে স্থায়ী বরখাস্ত করলেন কোর্টের রায় অমান্য করে, এই বিষয়টা কেমন? স্বৈরাচারের পতন হলেও তার দোসরদের দম্ভ, অহংকার আর হুমকি যে কমেনি তারই জলজ্যান্ত প্রমাণ আওয়ামী লীগের নেতার এই স্ত্রী অধ্যক্ষ মাজেদা বেগম। এদিকে মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে কোনো তদন্তে প্রমাণ মেলেনি, তাকে দেওয়া হয়নি শোকজ বা আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও। সত্যতা জানতে টিম সিক্রেটাইজের অনুসন্ধান এবার ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখায়। তৎকালীন শাখা প্রধান শাবনাজ সোনিয়া কামাল টিম সিক্রেটাইজের সাথে কথা বলতে রাজি হয়। সাক্ষাৎকার নেয়ার ঠিক আগ মুহূর্তে কানিজ ফাতেমার যুগসাজশে ফ্যাসিস্ট আওয়ামী নেতার স্ত্রী অধ্যক্ষ মাজেদা বেগমের নির্দেশে তা বন্ধ করে দেন বর্তমান শাখা প্রধান সাবেরা নাজনীন। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকার অভিযোগ করে বলেন, আমাকে আজ পর্যন্ত কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ কিছুই দেয়া হয়নি, শুধু রাজনৈতিক পরিচয় বিএনপি করি বলেই এই শাস্তি। তার বিরুদ্ধে যখন কোনো প্রমাণ পাওয়া যায়নি তখন জেলা শিক্ষা অফিসারের দপ্তর থেকে নির্দেশ আসে পুরো বেতন ভাতা বুঝিয়ে দিতে হবে। বেতন ভাতাদি দেওয়ার জন্য অধ্যক্ষকে চিঠি দেওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস থেকেও, কিন্তু সেই নির্দেশও স্কুল প্রশাসন পাত্তা দেয়নি। সরকারি আদেশ মানতে বাধ্য কিনা জানতে চাইলে তিনি বলেন, উনি তো বহিষ্কৃত শিক্ষক আর হচ্ছে ফৌজদারি মামলাও চলছে, সবকিছু সব নাহলে ওনার বেতন কিভাবে চালু করা যায়নি? যদি আমার কোর্টে আমার অলরেডি কেস চলছে, সেইটা নয় ওনার কথা, ওনার সাথে কথা বলবো। আমি তো লয়ারের সাথে কথা বলছি, ওনার কেসগুলো আমি কোর্টে চালাচ্ছি, আপনার সাথে আলাদা কেন কথা বলবো? তাহলে প্রতিবেদন করতে ওনার প্রতিবেদন তো আমরা এইভাবে দিব না। তো আপনি মানে ওনার কেস চলছে, ওনার ফৌজদারি মামলা আছে, আপনি আমাকে প্রতিবেদন তৈরি করার তথ্য চাচ্ছেন, তাই না? আমি এইভাবে মুরাদ হোসেন নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। কেন এই নির্দেশ মানা হয়নি? কার নির্দেশে মুরাদ হোসেনকে সম্পূর্ণ উপেক্ষা করা হলো? এই প্রশ্নের জবাব দিতে নারাজ পুরো স্কুল প্রশাসন। এখন প্রশ্ন উঠে, একজন শিক্ষকের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেই কি তার পেশাগত অস্তিত্ব মুছে ফেলা যাবে? ক্ষমতার ছায়ায় বসে একজন মৃত আওয়ামী লীগ নেতার স্ত্রী কি এভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন? যেখানে প্রমাণ নেই সেখানেই প্রশ্ন আছে, যেখানে সত্যের ছায়া নেই সেখানে ষড়যন্ত্রের গন্ধ। অভিযুক্ত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে নিয়ে এই পুরো ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে লুকিয়ে আছে একাধিক পুরনো শত্রুতা ও আর্থিক স্বার্থের জটিল হিসাব। মুরাদ সরকারের দাবি, কানিজ ফাতেমার কাছে জমি বিক্রির ৩ লক্ষ টাকা পেতেন, কিন্তু সময় মতো টাকা ফেরত না দিয়ে কানিজ ফাতেমা বিষয়টি নিয়ে টালবাহানা করতে থাকেন। সেই আর্থিক দ্বন্দ্ব সময়ের সঙ্গে সঙ্গে রূপ নেয় শত্রুতায়, পরবর্তীতে পরিণত হয় হয়রানিমূলক ষড়যন্ত্রে। জমির শেয়ার বিক্রি করা হয় এবং তিনি মূলত পুরো টাকাটি দেননি, যে কারণে তার এবং আমার সাথে একটি শত্রুতার ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং এক পর্যায়ে ওনার পার্টনার হিসাবে তাকে থাকতে বলা হয়েছিল এবং সেটি তাকে না দেওয়ার কারণেও সে ওই জ্যাটটি হয়তো আমার উপরে ঢালছেন এখনো। ভিকারুন্নিসার শিক্ষক মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে লুকিয়ে রয়েছে একাধিক পুরনো বিতর্ক এবং প্রতিহিংসার গন্ধ।
মুরাদ সরকার নিজেই জানালেন 2015 সালে জমি বিক্রির 3 লক্ষ টাকা ফেরত না পাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছিল বিরোধ। সঙ্গে আছে কোচিং ব্যবসায়িক প্রতিযোগিতা, যেখানে মুরাদ সরকারের সফলতা অনেকের হজম হয়নি এবং সেই ঈর্ষা থেকে শুরু হয় তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। পরিশেষে আমরা বলতে চাই, একজন শিক্ষককে হেয় করতে কোমলমতি শিক্ষার্থীদের যেভাবে ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তা শুধু একজন শিক্ষকের জন্য নয়, পুরো শিক্ষা ব্যবস্থার জন্যই এক ভয়াবহ সতর্ক সংকেত। যাদের হাতে বই থাকার কথা তাদের হাতে তুলে দেওয়া হলো ষড়যন্ত্রের স্ক্রিপ্ট। এই বার্তাগুলি যদি একজন শিক্ষার্থীর মনে গেঁথে যায় তাহলে ভবিষ্যতের নাগরিক হবে কেমন? শিক্ষককে অসম্মান করা, মিথ্যা বলাকে উৎসাহ দেওয়ার প্রজন্মই কি গড়ে তুলবে মানবিক সমাজ? এই ঘটনার ভয়াবহতা এখানেই। শুধু শিক্ষক নয়, শিক্ষা নিজেই এই ষড়যন্ত্রে পরাজিত। দর্শক, যৌন নিপীড়নের মতো স্পর্শকাতর ইস্যুতে বিচার হোক, সততা প্রমাণ হোক, এই দাবির সঙ্গে আমরাও একমত। কিন্তু প্রশ্ন জাগে, মিথ্যে অভিযোগ, পরিকল্পিত অপবাদ আর রাজনৈতিক প্রভাব এই যদি শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করে, তবে প্রশ্ন জাগে, আগামী প্রজন্মের শিক্ষকেরা আর সাহস করে কালোকে কালো বলতে পারবেন কি? দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন স্ক্রিনে দেখানো মাধ্যমগুলোতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।